আমরা দ্বিতীয় ভিডিওটায় মানে সেকেন্ড পরের পোর্শনটা এখানটাই আমরা আগের ভিডিওটায় সেরেছিলাম যে নিচের প্রশ্নগুলো থেকে সঠিক বিকল্প বেছে নাও, তা একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, তার মানে ইট উইল বি এ নন নেগেটিভ হোল নাম্বার। চলো এখানে প্রথম প্রশ্নটা আমরা দেখি। বলছে একটা পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তার রেজিস্ট্যান্স হচ্ছে 4 মিটার and current is flowing is 5 milliampere. Unknown EMF balance is 40 centimeter. The length of the wire জানতে চেয়েছে। তাহলে আমরা জানি কি এখানে আমাদের given data কি না, এখানে আমাদের L দিয়ে দেওয়া আছে, এখানে given data কি তারের রেজিস্ট্যান্স R দেওয়া আছে, এটা এখানে কি দেওয়া আছে this is I দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি তো ব্যালেন্সড EMF এর ফর্মুলা কি, ব্যালেন্সড EMF এর ফর্মুলা হচ্ছে যে ভোল্টেজ গ্রেডিয়েন্ট ইনটু লেংথ, ভোল্টেজ গ্রেডিয়েন্ট ইনটু লেংথ, তার মানে দিস ইজ R, তার সঙ্গে I, তার সঙ্গে I, RI এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই L ইনটু স্মল l, এটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট আর এটা হচ্ছে L। তাহলে R কত হবে 4। নাও কারেন্ট কত যাচ্ছে, কারেন্ট বলেছে 5 মিলিঅ্যাম্পিয়ার, তাই তো 5 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে 5 ইনটু 10 টু দি পাওয়ার -3। নাও লেংথ কত হবে, লেংথ 1 মিটার আছে, 1 মিটার এটা 40 সেন্টিমিটার, তাহলে দুটো লেংথকে একই ইউনিটে নিই, তাহলে 100 আর এটা হচ্ছে 40, 100 আর এটা হচ্ছে 40, তাহলে এটা কত হলো, এখান থেকে একটা 0 কাটো, 5 2 the 10 2 2 the 4, তার মানে 2 আর এটা হচ্ছে 4, তার মানে 8 ইনটু 10 টু দি পাওয়ার -3 ভোল্ট, তার মানে হচ্ছে 8 মিলিভোল্ট। দেখো আমাদের অপশনে কোথায় দেওয়া আছে, অপশন 4 এ দেওয়া আছে ডি, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, ডি হচ্ছে 8 দেওয়া আছে, ডি হচ্ছে 8, এই ডিটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন। দেখে নাও, এই দেখো ডি তে ছিল 8, তাহলে 8 হচ্ছে আমাদের কারেক্ট অপশন। ওকে, এইবারে আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট প্রশ্নে কি বলেছে, নেক্সট প্রশ্নে বলেছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এ আর বি এর মধ্যে। এখন এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা বলি দিয়েছে এখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মান আর বাই কে, আমাদের কে এর ভ্যালুটা বের করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। এখন তোমরা অনেক রকম ভাবে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করেছো, কিন্তু আমি একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যারা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর ভিডিওটা দেখেছো সেখানেও আমি কিন্তু এই একই জিনিস বলে দিয়েছি, এটাকে বলে মিরর মেথড। এগুলো পরীক্ষায় খুব চটজলদি আনসার করতে খুব সুবিধা হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মিরর মেথড। কারণ তোমাকে এখানে একটা মিরর করতে হবে, দেখো এখানে যেটা আছে এখানেও সেটা আছে, এখানে যেটা আছে এখানেও সেটা আছে, তার মানে এই পাঁচটার মিরর হচ্ছে এ। এবার মিররের ওপরে রেজিস্ট্যান্স আছে কি এ, তাহলে একে আমরা বাদ দিতে পারি, নির্দ্বিধায় বাদ দিতে পারি, আর একে ছেড়ে দেবো। তার মানে এখানে কোনো টার্মিনাল, এই টার্মিনালটার কোনো অস্তিত্ব আলাদা করে নেই, মানে আলাদা কোনো কারেন্ট ব্রাঞ্চিং হবে না। তাহলে এখানকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে, দেখো এই আর, কারণ আমাদের এ আর বি এর মধ্যে, আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। তাহলে মিরর সবসময় নেব এই দুটো যে টার্মিনাল, এই টার্মিনালের সঙ্গে পারপেন্ডিকুলার, মিরর নিতে হবে এ আর বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার মানে মিররের উপর যে রেজিস্ট্যান্সটা পড়ে যাবে along the mirror, that resistance will be cancelled, ওটা থাকাও যা না থাকাও যা। তাহলে আমাদের কি হলো না, এখান থেকে একটা রেজিস্ট্যান্স, এখান থেকে একটা রেজিস্ট্যান্স, so this is one, this is another, two resistances, this is another two resistances, this is one, this is one, and last one is this. তাহলে এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটাও আর, তাহলে আর এফেক্টিভ বা আর ইকুইভ্যালেন্ট যাই বলো না কেন সেটা কি রকম হবে,
1 by 2r plus 1 by 2r plus 1 by r. So LCM 2r 1 plus 1 plus 2. তাহলে r effective কি দাঁড়াবে? r effective দাঁড়াবে 2r by 4. So that is r by 2. তো r by 2 মানে আমাদের ওই k এর ভ্যালুটা কত দাঁড়াবে? এখানে আমাদের দিয়ে দিয়েছে r effective equal to r by k. তাহলে এই k আর এই b, তাহলে আমাদের effective resistance বেরোবে কত? b equal to 2. b equal to আমাদের রেজিস্ট্যান্স মানে b হচ্ছে b অপশন হচ্ছে আমাদের আনসার। ওকে, সো নেক্সট কি বলেছে? একটি পরিবাহীর দৈর্ঘ্য লেন্থ অফ এ কন্ডাক্টর 40 সেন্টিমিটার, যেখানে পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ কত? 10 ভোল্ট, আর অনুপ্রবাহের বেগ মানে ড্রিফট ভেলোসিটি 5 × 10⁻⁻6, তার সচলতা মানে মোবিলিটি x × 10⁻⁻7 মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। তবে x এর ভ্যালু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এমনিতে কি মোবিলিটির ফর্মুলা কি? মিউ ইকুয়াল টু vd মানে ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, এই তো মোবিলিটির ফর্মুলা। তাহলে এখানে দেখো ই দেওয়া আছে, তাহলে ইটাকে আমাদের বের করতে হবে। তাহলে ই ইকুয়াল টু কত? ই ইকুয়াল টু ক্যাপিটাল V বাই L। তাহলে ক্যাপিটাল V বাই L মানে ক্যাপিটাল V কত? 10। এই যে কোথায় দেওয়া আছে? এই যে 10 ভোল্ট। আর লেন্থ কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটারে নিয়ে যেতে হবে ইনটু 10⁻⁻2। সো দ্যাট ইজ ইকুয়াল টু 25 ভোল্ট মিটার ইনভার্স। 25 ভোল্ট মিটার ইনভার্স। এবার মোবিলিটিতে আমরা চলে আসি। মোবিলিটিতে আমরা এখানে ড্রিফট ভেলোসিটি বলে দিয়েছে 5 × 10⁻⁻6 ডিভাইডেড বাই 25। তাহলে ডিভাইডেড বাই 25, তার মানে এখানে করলে হচ্ছে এটা 5, তার মানে এটা 0.2 × 10⁻⁻6। দেখো তো আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে x × 10⁻⁷। তাহলে এই 6 টাকে আমরা 10⁻7 এ নিয়ে যাই, তাহলে 2 × 10⁻7 মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর আমাদের দেওয়া আছে কত? আমাদের দেওয়া আছে মিউ ইকুয়াল টু x × 10⁻7 মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে x এর ভ্যালু কত হবে? না, x এর ভ্যালু হবে 2। তাহলে আমাদের অপশন কোনটা? অপশন হচ্ছে আমাদের ডি। খুব সোজা অঙ্ক, বেসিক থিওরি থাকলেই আর ছোট ছোট ক্যালকুলেশন কিন্তু কোনো কঠিনের কিছু নেই। ক্যালকুলেশন একদমই ইজি ক্যালকুলেশন থাকবে, যেহেতু তোমাদের ক্যালকুলেটর নেই। তবে ক্যালকুলেশন গুলো কিন্তু বুদ্ধিদীপ্ত ক্যালকুলেশন হবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে বলা হচ্ছে কি যে there are two metal vertical rails, এই হচ্ছে দুটো metal vertical rails, এবং that is connected to a capacitor 10 microfarad। 10 microfarad capacitor আছে, magnetic field strength of 1 Tesla magnetic field that is applied perpendicularly to the plane of the, এটা তোমরা বুঝতে জানো, এটা ক্রস ফিল্ড দেয়া আছে। ক্রস ফিল্ড মানে হচ্ছে ইনওয়ার্ড। আর সেপারেশন বিটুইন দ্য রেলস, দুটো রেলের মধ্যে ডিসটেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। রেশিও অফ কারেন্ট ফ্লোইং থ্রু দ্য লুপ, লুপের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে এখান থেকে এই লুপটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো ইন দ্য লুপ, and the acceleration of the rod is found to be n into 10⁻⁻3। তাহলে n into 10⁻⁻3 SI ইউনিট, ভ্যালু অফ n আমাদের কাছে জানতে দিয়েছে। তাহলে এখানে দেখো the charge on the capacitor, একই তো ক্যাপাসিটর আমাদের দেয়া আছে, চার্জ অন the capacitor কত হবে? Q equal to CV। এখানে V কত হবে? BLV আমরা জানি, কারণ এখানে এটা মুভিং রড ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে BLV তৈরি হবে। তাহলে I equal to dq by dt, I equal to dq by dt। তাহলে dq by dt যদি আমরা করি, দেখো এখানে
সি বি এল, এটা কনস্ট্যান্ট, তাহলে দ্যাট ইজ সি বি এল, পড়ে থাকবে কি ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি। এবার ডিভি বাই ডিটি মানে কি অ্যাক্সেলারেশন, তাহলে আই ইকুয়াল টু সি বি এল ইন্টু এ, অ্যাক্সেলারেশন। আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে আই বাই এ, মানে কারেন্ট বাই অ্যাক্সেলারেশন। তো কারেন্ট বাই অ্যাক্সেলারেশন মানে এখানে কি পড়ে রইল? সি পড়ে রইল, বি পড়ে রইল, এল পড়ে রইল। সি এর ভ্যালু কত? চলো ক্যালকুলেশন করি। সি এর ভ্যালু কত আছে? সি এর ভ্যালু আছে 10 মাইক্রোফ্যারাড, তাহলে 10 মাইক্রোফ্যারাড মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6। আচ্ছা, বি, বি হচ্ছে 1 টেসলা। লেন্থ, লেন্থ কত আছে? লেন্থ আছে 10 সেন্টিমিটার, তাই তো? দিস ইজ 10 সেন্টিমিটার। এখানে কি আছে? ইংরেজিতে কি আছে? 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার কে মিটার করি 10 বাই 100। তো 10 বাই 100 মানে এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0, কেটে গেল। তাহলে দাও মাইক্রোফ্যারাড, হ্যাঁ, তাহলে এটা কত হবে? 10 ইন, না 10 তো নেই, এখানে কত হলো? এখানে হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা একটু গন্ডগোল আছে, এটা হবে হয়তো মিলি ফ্যারাড, এটা মিলি ফ্যারাড হবে, তোমরা একটু কারেকশন করে নিও, এটা মিলি ফ্যারাড হবে, এম ফ্যারাড। তার মানে মিলি ফ্যারাড হলে, মিলি ফ্যারাড হলে এই যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটাই হবে -3, এটাও -3, এসআই ইউনিট, এসআই ইউনিট হবে। তাহলে এসআই ইউনিট হলে দিস ইজ 1, তাহলে আমাদের আনসার হবে 1। এটা একটু কারেকশন করে নিও, এখানে মিলি ফ্যারাড হবে, দিস ইজ মিলি ফ্যারাড, 10 মিলি ফ্যারাড, এটা তো 10 মিলি ফ্যারাড, একটু কারেকশন করে নিও। ওকে, তো অঙ্কটা বোঝা গেছে। এইবার আমরা পরের অঙ্কটা করব। এবারে হচ্ছে প্যারাগ্রাফ টেস্ট, অর্থাৎ তোমাদের কিছু প্যারাগ্রাফ, কিছু রিটেন ডকুমেন্ট থাকবে, যেমন এই রিটেন ডকুমেন্টটা দেওয়া আছে। The simplest and most widely used capacitor is the parallel plate capacitor. সবথেকে যেটা বেশি ব্যবহার হয় এবং যেটা অ্যাভেলেবল, ওয়াইডলি ইউজড হয় এবং সিম্পলেস্ট ক্যাপাসিটর হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। Is consist of two large plates, two large conducting plates separated by a small distance. দুটো লার্জ প্লেট থাকে, তাদের মধ্যে ডিসটেন্স খুব অল্প, ডিসটেন্স ভীষণ কম, এরকম ভাবে দুটো ক্যাপাসিটর থাকে। তাহলে এবার আরো কি বলে দিয়েছে? আরো বলে দিয়েছে in the inner region between two capacitor plates the electric field due to two charged plates add up, মানে এখানে একটা ফিল্ড থাকে, এখানে একটা ফিল্ড থাকে, is add up and net electric field sigma by epsilon naught, sigma by epsilon naught to the net field. For uniform electric field potential difference, for uniform electric field potential difference equal to electric field into distance between the plate. Capacitance of the parallel plate capacitor, আমরা জানি যে potential difference যেটা হয়, potential difference equal to কি না, potential difference equal to হচ্ছে electric field আর distance, separation distance between the plate. Capacitance of parallel plate capacitor is the charge required to be supplied either in the plate of the capacitor so that the increase of potential difference between them by unit amount. তাহলে ক্যাপাসিটর কি না, ক্যাপাসিটর হচ্ছে কোনো একটা, যে কোনো একটা প্লেটে যতটা চার্জ আমি দিলে তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে
ইউনিট অ্যামাউন্ট, তাকে আমরা বলবো ক্যাপাসিটর। আর এই ডায়াগ্রামটা দেওয়া আছে, উপরে চার্জ ডেনসিটি প্লাস সিগমা, নিচেরটা মাইনাস সিগমা। তো এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই এপসাইলন নট, আর বাইরে গিয়ে ইলেকট্রিক ফিল্ড 0। এরিয়া হচ্ছে এ আর ডিসটেন্স হচ্ছে ডি। এর রেসপেক্টে এবার তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হবে। চলো আমরা ফার্স্ট প্রশ্নটা নিই। ফার্স্ট প্রশ্নটা যেটা বলা আছে, বলছে কি একটা সমান্তরাল পাত ধারক প্রথমে আহিত করা হলো, একটা ক্যাপাসিটর ইজ চার্জ, প্রথমে এফেক্ট, তারপর তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, দেন ইট ইজ আইসোলেটেড। পাতদ্বয়ের মধ্যে ব্যবধান বাড়ানো হলো, মানে the distance between the plate is increased। তবে তার আধান, বিভব প্রভেদ ও ধারকত্বের কি পরিবর্তন হয়? বলেছে তার আধান, বিভব প্রভেদ ও ধারকত্ব যথাক্রমে, তাহলে এখানে বলছে ইনক্রিজ, সেম, ডিক্রিজেস, সেম, ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ, ডিক্রিজ, সেম, এরকম তোমাদের অপশন দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা যদি এটাকে সমাধান করার চেষ্টা করি, as the system is isolated, so Q equal to constant, charge কিন্তু constant থাকবে। তাহলে after separation charge definitely constant থাকবে। এবার so distance বাড়ুক বা কমুক, চার্জ কিন্তু constant। তাহলে চার্জ কনস্ট্যান্ট রয়েছে। এবার আমরা আসি কিসে? এবার আমরা আসি ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি? এপসাইলন নট এ বাই ডি। তাহলে এপসাইলন নট এর কথা তো বলেনি, বলেছে ডি এর কথা। তাহলে ডি প্রপোর্শনাল টু সি প্রপোর্শনাল টু 1/2। তার মানে ডি যদি বেড়ে যায়, তাহলে সি এর পরিমাণ কমে যাবে। হলো সি হলো, তাহলে আমরা চার্জ বললাম, ক্যাপাসিটেন্স বললাম, তারপর আর কি বলেছে? পোটেনশিয়াল, বিভব। তাহলে বিভব কি হবে? V ইকুয়াল টু কিউ বাই সি। এখন দেখো এখানে সি কমে যাচ্ছে, সি কমে গেলে কি হবে? ভি বেড়ে যাবে। তাহলে আমাদের কিউ থাকবে কনস্ট্যান্ট, ক্যাপাসিটেন্স কমবে, পোটেনশিয়াল বাড়বে। আমাদের সিকোয়েন্সটা কি আছে? প্রথমে হচ্ছে আধান, বিভব প্রভেদ, ধারকত্ব। তাহলে আধান হচ্ছে সেম, আমরা খুঁজি কোথায় সেম আছে, সেম, এই দুটোতে সেম আছে, তাহলে সেম। তারপর কি আছে? বিভব প্রভেদ। বিভব প্রভেদ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, এটা এখানে ডিক্রিজ আছে, তার মানে এটা বাদ হয়ে গেছে। একটা সেম, একটা ইনক্রিজ, আর লাস্টেরটা আছে ক্যাপাসিটেন্স কমে যায়, ডিক্রিজ। তাহলে এইটা হবে আমাদের আনসার, সেম, ইনক্রিজেস এন্ড ডিক্রিজেস। চলো তারপরের প্রশ্ন দেখি আমরা। একটা সমান্তরাল পাত ধারকের দুটি সমান ও বিপরীত আধানযুক্ত বর্গাকার প্লেট আছে, মানে দুটো স্কোয়ার প্লেট আছে। দুটো স্কোয়ার প্লেটের মধ্যে তাদের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে প্লাস সিগমা মাইনাস সিগমা। মধ্যবর্তী অঞ্চলের তড়িৎ প্রবাহ আমাদের কাছে জানতে চেয়েছে। বেশ, তাহলে এই হচ্ছে একটা প্যারালাল প্লেট, এই হচ্ছে একটা প্যারালাল প্লেট। তার মানে এটা আমরা বলেছিলাম এটা রিজিয়ন 1, এটা রিজিয়ন 2, এটা রিজিয়ন 3। তাহলে এখানকার ইলেকট্রিক ফিল্ড এখানে E1, এখানকার ইলেকট্রিক ফিল্ড আবার বাইরে E2। কারণ দুটোকে যদি একই আমরা সিগমা ধরে নিই, এটা সিগমা 1, এটা সিগমা 2, তাহলে রেজাল্টেন্ট ফিল্ড ইন রিজিয়ন 1, ইলেকট্রিক ফিল্ড ইন রিজিয়ন 1 না রিজিয়ন 2, তাহলে সেটা কত হবে? E2 ইকুয়াল টু E1 মাইনাস E2। তো এখানে এই যে ফর্মুলাটা সিগমা বাই 2 এপসাইলন 1, সিগমা 2 বাই 2 এপসাইলন 2, তাহলে এখানে এটা প্লাস সিগমা বলে দিয়েছে, এপসাইলন নট বলে দিয়েছে, এটা আবার মাইনাস সিগমা বলে দিয়েছে, 2 এপসাইলন বলে দিয়েছে, এপসাইলন নট। তাহলে এটা দাঁড়াবে কি? সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট। তার মানে এর মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা কত হবে? সিগমা বাই এপসাইলন নট। চল পরের অঙ্কটা দেখি, পরের প্রশ্ন।
দেখো এখানে এই যে অঙ্কটা রয়েছে, এখানে একটা সমান্তরাল পাত ধারক রয়েছে। পাত ধারকের মধ্যে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটো বৃত্তাকার পাত রয়েছে। তাহলে এখানে একটুখানি তোমরা কারেকশন করে নাও, এটা ব্যাসের করে নাও, এটা ব্যাসের করে নাও, না হলে ব্যাসার্ধ থাকলেও করা যাবে, কিন্তু না হলে এই উত্তরটা মিলবে না। তাহলে এই জায়গাটায় এটাকে ডায়ামিটার করে নাও, ডায়ামিটার করে নাও, তাহলে দেখবি উত্তরটা মিলবে। রেডিয়াস থাকলেও কোনো অসুবিধার কিছু ব্যাপার ছিল না। যাই হোক, তাহলে এই দুটো আমাদের বলে দেওয়া আছে, দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে বৃত্তাকার পাত রয়েছে, তাদের দূরত্ব, তাদেরকে যে দূরত্বে রাখলে উক্ত ধারকের ধারকত্ব 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের ধারকের সমান হবে। মানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের সমান হবে। তাহলে ফর্মুলা তো খুব সোজা, এপসাইলন নট এ বাই ডি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। বেশ, আমাদের দরকার হচ্ছে ডি। তাহলে ডি যদি দরকার হয় তাহলে ডি ইকুয়াল টু কি হবে? এপসাইলন নট এ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর। এপসাইলন নট ক্যান্সেল। তাহলে ডি ইকুয়াল টু কি পাবো আমরা? ডি ইকুয়াল টু এ। এ মানে সার্কুলার প্লেট বলেছে, তো সার্কুলার প্লেট বলা মানে এটা হবে কত? 0.004, কারণ 8 সেন্টিমিটার, তার মানে 8 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, তার মানে তার ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে 0.4 সেন্টিমিটার তাকে মিটার করব, তাহলে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই। আর এখানে দেখো ধারকত্ব বলেছে 20 সেন্টিমিটার, তাহলে এই ধারকত্ব না, ব্যাস বলেছে 20 সেন্টিমিটার, তাহলে তার রেডিয়াস কত হবে? 10/100। তাহলে এখান থেকে আবার পাই পাই কেটে গেল, তাহলে এখানে কি হলো? এটা হলো 4 4 16 ইন্টু 10 টু দি পাওয়ার -2 স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -4। এখান থেকে একটা 10 উপরে উঠলো, আর এখানে একটা 4 পড়ে রইল, 4 ইন্টু 1, তাহলে 4 কে কাটো, 4 4 16, আর এখানে একটা 10 আছে, তার মানে এটা হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, তার মানে হচ্ছে 4 মিলিমিটার। তাহলে 4 মিলিমিটার মানে এখানে আমাদের আনসারটা হবে বি। তাহলে ওখানে ওটা এই জন্য কারেকশন করে দিলাম, কারণ রেডিয়াস বা ডায়ামিটার থাকলেও এই অঙ্কটার এমন কিছু চেঞ্জ কিছু নেই, কিন্তু এই অপশনগুলো মিলত না, সেই জন্য ওখানটা একটু কারেকশন করে দিলাম। ওকে, চলো নেক্সট 24 নম্বরে। 24 নম্বরে কি বলা আছে? একটা ক্যাপাসিটর রয়েছে, সেই ক্যাপাসিটরের ধারকত্ব বলে দেওয়া আছে। ধারকত্ব বলে দেওয়া আছে 1.2 × 10 টু দি পাওয়ার -3 মাইক্রোফ্যারাড সমান্তরাল পাত ধারকের একটি পাতে, একটা পাতে যদি আমরা পজিটিভ চার্জ 2 × 10 টু দি পাওয়ার -8 কুলম্ব রাখি, আর আরেকটা পাতে আমরা চার্জ রাখছি -1 × 10 টু দি পাওয়ার -8, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের কাছে জানতে দিয়েছে। সমান্তরাল পাত ধারকের দুটো পাত, তাহলে সমান্তরাল পাত ধারকের দুটো পাত হলে পোটেনশিয়ালের কমন পোটেনশিয়ালের ফর্মুলা কি দাঁড়াবে? চার্জ ইজ প্লেসড ইন পজিটিভ প্লেট আর চার্জ ইজ প্লেসড ইন নেগেটিভ প্লেট। তাহলে ক্যাপাসিটেন্স হচ্ছে আমাদের কত? না, ক্যাপাসিটেন্স হচ্ছে আমাদের সি। তাহলে আমরা কি করব? তাহলে দেখো এখানে কমন পোটেনশিয়াল কত হবে? এমনি ফর্মুলা Q1 - Q2, যেহেতু এখানে চার্জটা দুটো মাইনাস হবে, শেয়ারিং অফ চার্জ হবে, ডিভাইডেড বাই 2C। তাহলে Q1 এর জায়গায় আমরা কত বসাবো? Q1 এর জায়গায় বসাবো 1, Q1 এর জায়গায় বসাবো 2 × 10 টু দি পাওয়ার -8, আর এটার জায়গায় মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1 × 10 টু দি পাওয়ার -8, আর নিচে 2 × ক্যাপাসিটেন্স কত? না, ক্যাপাসিটেন্স হচ্ছে মাইক্রোফ্যারাড, মানে ফ্যারাডে হলে 1.2 × 10 টু দি পাওয়ার -9। তাহলে এটা যদি করি তাহলে এখানে কত হবে? 10 টু দি পাওয়ার 8, মানে হচ্ছে 3 × 10 টু দি পাওয়ার -8, আর এইটা করলে 2.4 × 10 টু দি পাওয়ার -9। বেশ,
তাহলে এখান থেকে একটা জিরো উপরে উঠে গেলে টেবিল মানে 30 থাকবে, 30 আর নিচে 24, তাহলে 32.4, তার মানে 300/24, 3 দিয়ে কাটো, এটা 100, 3 8 24, আবার 4 দিয়ে কাটো, 4 2 8, না 4 দিয়ে, এটা হবে 4, 2 দিয়ে কাটলে 4 2 8, ঠিক আছে, এটাও করা যায়, এটাও করা যায় যে এটা 8, তো 8 করে আছে, 4 দিয়ে কাটো, 4 2 8, আর এটা হচ্ছে 25, তাহলে 25/2, তাহলে 25/2 মানে হচ্ছে কি 12.5 ভোল্ট। তাহলে আনসার হবে কোনটা? এসি। এখানে বেসিক এই ছোট ছোট ফর্মুলা গুলো যদি ভালো করে মাথায় না থাকে তাহলে কিন্তু অঙ্ক করা মুশকিল, কারণ তাহলে তোমাকে ডিডাকশন করে এই ফর্মুলা আনতে হবে, নাহলে এই ফর্মুলা গুলো যদি বেসিক্যালি মাথায় থাকে তাহলে কিন্তু অঙ্ক ইজিলি হয়ে যাবে। চল পরের প্রশ্নটায় যাই। বলছে একটা সমান্তরাল পাত ধারক 200টি বৃত্তাকার পাত দ্বারা নির্মিত, তাদের প্রতিটার ক্ষেত্রফল a, তাদের মধ্যে দূরত্ব d, পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের বৈদ্যুতিক পরাবৈদ্যুতিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে k। যদি এদের পরবর্তী পাতগুলো তার দিয়ে যুক্ত হয় তাহলে ধারকটির ধারকত্ব কত? ধারকটির ধারকত্ব কত? তাহলে ধারকটির ধারকত্ব কত আমরা বের করার চেষ্টা করব। এখানে দেখো, যদি আমরা 5টা প্লেট, 1 2 3 4 5টা, এই 1 2 3 4 5টা, তাহলে এই 5টার মধ্যে অল্টারনেটিং প্লেট গুলো কানেক্টেড, এই অল্টারনেটিং প্লেট গুলো কানেক্টেড, তাহলে এটার পোটেনশিয়াল মনে করো V1, এটার পোটেনশিয়াল V2, এটার পোটেনশিয়াল V1, আবার এটার পোটেনশিয়াল V2, এটার পোটেনশিয়াল আবার V2। তাহলে এইটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, এটা যদি 3 নম্বর হয়, এটা যদি 4 নম্বর হয়, তাহলে 5টা প্লেট, তাহলে 5টা প্লেটে ক্যাপাসিটর কটা হবে? 5টা প্লেটের জন্য ক্যাপাসিটর হবে কটা? না ক্যাপাসিটর হবে 4টে। এবং এই যে 4টে প্লেট, প্রত্যেকটা ক্যাপাসিটরের দুটো প্রান্তের বিভব প্রভেদ সমান, এটাও V1 V2, এটাও V1 V2, এটাও V1 V2, এটাও V1 V2, প্রত্যেকটার মধ্যে 1 2 3 4 প্রত্যেকের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সমান থাকে। আর পোটেনশিয়াল ডিফারেন্স কখন সমান থাকে? না যখন তারা সমান্তরাল সমবায় লাগানো থাকে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল when they are connected in parallel combination। তাহলে আমরা দেখো এইখানটায় যদি আমরা বলি, এখানটা যদি আমরা এবার বলি, এখানে আমাদের কটা ক্যাপাসিটর আছে? এখানে আমাদের ক্যাপাসিটর আছে, মানে এখানে প্লেট আছে, প্লেটস কটা? 200। তাহলে নাম্বার অফ ক্যাপাসিটর কত হবে? নাম্বার অফ ক্যাপাসিটর হবে 2, 200 মাইনাস 1, তাহলে 199। আর ক্যাপাসিটেন্স of each capacitor, capacitance of each capacitor কত হবে? C dash equal to epsilon naught A by D। তাহলে টোটাল ক্যাপাসিটেন্স কত হবে? C equal to 200 C dash, তার মানে 200 into epsilon naught A, sorry 200 কেন হবে? এটা কত হবে? 199 টা ক্যাপাসিটর আছে, 199 epsilon naught A by D, এটা তো 200 হবে, এটা হবে কত? C equal to 199 C dash, তাহলে 199 into epsilon naught A by D, 199 epsilon naught A by D, তাহলে 199 epsilon naught K ও আছে, এখানে যদি K দিয়ে দেওয়া যায় কিছু অসুবিধা নেই, এটাও K দিয়ে দাও, এটাও K দিয়ে দাও, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে।
তার দেওয়া উচিত। তাহলে 199 epsilon naught Ka divided by D. This is our answer. এটা হচ্ছে কেস 2, তার মানে একটা কেস স্টাডি আমরা করে ফেলেছি। এবার হচ্ছে কেস 2, এইটা আমরা আলোচনা করব। এই আলোচনাটা করার সময় আমরা কি বলছি না, আমরা বলছি যে বায়োসেভার্ট ল নিয়ে বলেছি a magnetic field can be produced by a moving charge of electric current. The basis of this event is the Biot-Savart law. Biot-Savart law দিয়ে আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে সেটা আমরা finding the magnetic field due to current distribution involve the vector product. Vector product obviously থাকে current distribution, magnetic field due to current distribution, vector product থাকে. According to this law, the magnetic field at a point due to a current carrying element dl carrying current I, মানে I তড়িৎ প্রবাহ ক্ষুদ্র দৈর্ঘ্য dl আর distance ra dv equal to mu 0 by 4 pi I dl cross r by r. এখন দেখো এই যে লাস্টের দুটো লাইন যেটা লেখা আছে, Biot-Savart law had certain similarity with Coulomb's law of electrostatic. Biot-Savart law এর সঙ্গে Coulomb's law এর অনেক সিমিলারিটি আছে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক এর Coulomb's law এর সিমিলারিটি আছে, বাট কারণ দুটোই ইনভার্স স্কয়ার ল, মানে এটাও তো ইনভার্স স্কয়ার ল, এটাও dv proportional to 1 by r square, ওখানে তোমার ইলেকট্রিক ফিল্ড proportional to r square বা ফোর্স proportional to r 1 by r square। তাহলে Coulomb's law is angle independent law। Coulomb's law কোনো কোণের উপর নির্ভর করে না। এই যে এখানে বলছে যে কুলম্বের সঙ্গে বায়োসেভার্ট সূত্রের কিছু মিল আছে, কিন্তু কুলম্বের সূত্র একটি কোণ নিরপেক্ষ সূত্র। তাহলে এখান থেকে এবার কি কি প্রশ্ন আমাদের জন্য রয়েছে দেখা। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, বায়োসেভার্ট সূত্রকে বিকল্পভাবে যে সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। বায়োসেভার্ট ল ক্যান বি এক্সপ্রেসড অল্টারনেটিভলি, কুলম্বস ল, অ্যাম্পিয়ার সার্কিউটার ল, ওহমস ল আর গাউসেস ল। বিকল্পভাবে আমরা প্রকাশ করছি, তাহলে বিকল্পভাবে প্রকাশ করলে কোন সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সার্কিউটার ল। কারণ অ্যাম্পিয়ারের সার্কিউটার ল ম্যাগনেটিক ফিল্ড বের করে, বায়োসেভার্ট ল ম্যাগনেটিক ফিল্ড বের করে। অ্যাম্পিয়ার ল এর কিছু লিমিটেশন আছে, এ সিমেট্রিক্যাল বডি ছাড়া কারোর ক্ষেত্রে বের করতে পারে না, কিন্তু বায়োসেভার্ট ল যে কোনো সিমেট্রিক্যাল বডি মানে সিমেট্রিক্যাল সিস্টেমের জন্য, একটা সলিনয়েড হতে পারে, একটা লাইন চার্জ হতে পারে, দ্যাট শুড বি সিমেট্রিক। আর বায়োসেভার্ট ল তুমি যে কোনো খুশিতে যে কোনো জায়গায় যে কোনো ভাবে ব্যবহার করতে পারতো, অর্থাৎ অনেক ব্যাপক স্তরে ব্যবহার হয়, এর অনেক এক্সটেন্ড ইউজেস। কিন্তু এই ল অর্থাৎ বায়োসেভার্ট ল এও ম্যাগনেটিক ফিল্ড বের করে, অ্যাম্পিয়ার সার্কিউটার ল সেও ম্যাগনেটিক ফিল্ড বের করে, এবং দুটোই কিন্তু অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট ল। তাহলে আমাদের অপশন হবে অপশন বি। ওকে, দেখি নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের। এল দৈর্ঘ্যের একটি সরলরৈখিক তড়িৎবাহী তারের অংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে, আর যেখানে ভেরি ভেরি গ্রেটার দেন এল, যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে তার মান নির্ণয় করো। তাহলে একটা সরলরৈখিক পরিবাহী কিরকম হতে পারে, এরকম হতে পারে, তার লম্ব সমদ্বিখণ্ডক, মানে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে, এর দৈর্ঘ্য তো এল, আর দূরত্বে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত বলেছে, এটা হচ্ছে আই কারেন্ট। তাহলে আমরা তো এই যে লিনিয়ার কন্ডাক্টরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা, সেটা কি মিউ 0 I ডিভাইডেড বাই 4 B equal to mu 0 I divided by 4 pi r sine
θ1 plus θ2 এরকমই লেখা যাক φ1 φ2 কেউ লেখে θ1 plus θ2। এবার দেখো যেটা আমাদের কনসিডারেশন আছে যে r very very greater than l, তাহলে r যদি very very greater than l হয় এই r টা অনেক বড়, এই r টা অনেক বড় কার তুলনায় l এর তুলনায়, তাহলে যদি r very very greater than l হয় তাহলে sin θ1 sin θ2 you can use nearly equal, that is sin θ1 sin θ2 that is equal to L by 2 by R, L by 2 by R। তার মানে এখানে একটা কি হলো না এরকম হলো ব্যাপারটা, এটা হচ্ছে অনেক বড় একটা লিঙ্ক, এটা হচ্ছে অনেক ছোট একটা ব্যাপার এইরকম। তাহলে এটা সেই আর্কের মতো যখন sin থিটা ইকুয়াল টু থিটা, তার মানে থিটা স্মল, sin থিটা ইকুয়াল টু থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি, এটা যদি s হয় এটা যদি r হয় তাহলে s বাই r। এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, এই লজিকটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি যে থিটা ইকুয়াল টু s বাই r। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি l বাই 2r, তাহলে l বাই যদি 2r হয় তাহলে b ইকুয়াল টু কত হবে মিউ 0 I divided by 2 pi r, এটা হচ্ছে 2 into L by 2r, 2 into L by 2r। তাহলে কি হবে এটা 2 তো ক্যান্সেল, mu 0 I divided by 4 pi r square into L, 4 pi r square into L, therefore B proportional to 1 by r square, and B proportional to 1 by r square, তাহলে obviously B তো কমছে, তাহলে 1 by r square হারে কমবে, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। B 1 by r square হারে কমবে, decreases as 1 by r square। এখানে আমাদের কি বলছে, two long straight wire are set parallel to each other, carries current I in the same direction and the separation between them is 2r, is 2r, the intensity of the magnetic field midway between them। তাহলে এই হচ্ছে দুটো কারেন্ট, দুটো কন্ডাক্টর x1 y1 x2 y2, এদের দুজনের মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে, I1 এর মধ্যে দিয়ে যাচ্ছে I2, আর এদের মাঝখানের যে ডিসটেন্সটা আমাদের বলে দিয়েছে কত ডিসটেন্স, কিছু বলেছে ডিসটেন্স বলেছে 2r। তাহলে তার মিড পয়েন্টে, তার মানে অবভিয়াসলি এখান থেকে ডিসটেন্সটা হচ্ছে r, এখান থেকে ডিসটেন্সটা হচ্ছে r, রাইট, এখান থেকে ডিসটেন্সটা হচ্ছে r, এখান থেকে ডিসটেন্সটা হচ্ছে r। এবার আমাদের কর্তব্য কিছু নেই, এখানে ম্যাগনেটিক ফিল্ড মানে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড চেয়েছে, তাহলে আমাদের ডান হাতের বুড়ো আঙুল ধরবো, পি পয়েন্টকে কার্ল করবো, তাহলে এখানকার যে এই কন্ডাক্টরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা হচ্ছে বোর্ডের ভেতরে, তার মানে হচ্ছে ইনওয়ার্ড, আর এখান থেকে ধরে এই পয়েন্টটাকে কার্ল করলে আমার হাতটা বেরিয়ে আসবে, তার মানে এই ফিল্ডের এইটার জন্য এই কন্ডাক্টরের জন্য ফিল্ডটা হচ্ছে আউটওয়ার্ড। এবং যেহেতু দুজনের মধ্যে দিয়ে কারেন্টটা সমান, তার মানে I1 equal to I2 equal to I, and also distance are same, so same magnetic field will produce, তাহলে resultant magnetic field হবে B1 minus B2 that is equal to 0। তার মানে এখানে যে অপশন আছে 0, that is our correct option, 0 is the magnetic field। আমরা যখনই করতে যাবো তড়িঘড়ি কিছু করতে যাবো না, রাইট হ্যান্ড থাম্ব রুল ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, যে রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড আগে ডিরেকশনটা দেখে নেবো, যে এখানে বসালে এটা হচ্ছে গিয়ে কার্ল করলে, বাকি চারটে কার্ল করলে ইনওয়ার্ড, এটাকে বসালে দ্যাট উইল বি আউটওয়ার্ড, সো রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড উইল বি 0। ওকে, পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন দেখি বলছে একটি দীর্ঘ পরিবার জেড অক্ষ বরাবর তড়িৎ বহন করে,
XY তলে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর জন্য কোন বিবৃতিটি মিথ্যে। দেখো একটা আমরা যদি এখানে x y আর z অ্যাক্সিস, বেশ z অক্ষ বরাবর তড়িৎ পরিবাহিত হচ্ছে, তাহলে এই দিকে হচ্ছে কারেন্ট। এবার xy তলে, এবার মনে করো যে z অক্ষ মানে তো সোজা, তাহলে এখানে আমার বুড়ো আঙুল রেখেছি। তাহলে এবার আমরা একটা একটা করে যাই। চৌম্বক ক্ষেত্রগুলির দিক একই। যদি দুটো পয়েন্ট, এই যে xy যে তল, আমরা যদি ছবিটাকে আরেকটু ভালো করে আঁকার চেষ্টা করি, তাহলে ধরো এই 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 এইটা হচ্ছে x y, আর মনে করো এইটা হচ্ছে আমাদের xy তল। এইবার এইখানে এইটা হচ্ছে z অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস আমরা তো বলেছি, আর এই জায়গাটায় হচ্ছে আমাদের xy তল মানে ফ্লোর। তাহলে এইদিকে যাচ্ছে আমাদের একটা কারেন্ট I, তাহলে I এর বুড়ো আঙুল ধরো। তাহলে যদি দুটো পয়েন্ট আমার একই দিকে থাকে, P1 আর P2 যদি একই দিকে থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তো একই দিকে হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড একই দিকে হতে পারে। তাহলে চৌম্বক ক্ষেত্রগুলোর দিক একই, পসিবল। চৌম্বক ক্ষেত্রগুলির দিক একই হতে পারে। চৌম্বক ক্ষেত্রগুলির মান সমান, চৌম্বক ক্ষেত্রগুলির মান সমান, মান সমান হতেই পারে যদি এদিকে একটা পয়েন্ট এদিকে একটা পয়েন্ট থাকে, একই ডিস্টেন্স। এবার তুমি কার্ল করো, এইখানে ম্যাগনেটিক ফিল্ড সামনে আসছে, এদিকে কার্ল করো, এ ভেতরে যাচ্ছে, তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা যা, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা উল্টো, তার মানে তাদের ডিরেকশন আলাদা কিন্তু ম্যাগনিটিউড ইকুয়াল হতেই পারে। তাহলে দিস থিং অলসো পসিবল। একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অপর বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের বিপরীত, এই যে যেটা আমি দেখালাম, এটা যেদিকে হবে এটা তার উল্টো দিকে হবে, তাহলে এটাও আমাদের ক্ষেত্রে পসিবল। কিন্তু যদি আমরা বলি মান সমান, ক্ষেত্রগুলো সমান, তো ক্ষেত্র সমান হওয়ার জন্য কি হয়, তার ম্যাগনিটিউড ইকুয়াল, ম্যাগনিটিউড ইকুয়াল প্লাস ডিরেকশন সেম, মানে মান সমান হবে এবং দিক একই হবে। সেটা হতে গেলে দুটো পয়েন্টকে সমপাতিত বিন্দু হতে হবে, অর্থাৎ সুপার ইম্পোজ করতে হবে, যেটা কিন্তু আমাদের বলা নেই। আমাদের বলা যে দুটো পয়েন্ট থাকবে, তাহলে ডেফিনেটলি আমাদের কাছে মনে হবে যে এই যে এ বলে যে অপশনটা আছে দ্যাট ইজ রং, সেটি নট পসিবল। চলো দেখি নেক্সট কি প্রশ্ন দেওয়া আছে। এখানে যেটা বলা আছে, একটা মিলিঅ্যামিটারের রেঞ্জ, মিলিঅ্যামিটারের রেঞ্জ 0 to 25 মিলিঅ্যাম্পিয়ার, আর এর রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। এটাকে কনভার্ট করা হচ্ছে একটা ভোল্টমিটারে, যেটা রেঞ্জ হচ্ছে 0 to 25 ভোল্ট। হোয়াট রেজিস্ট্যান্স শুড বি ইউজড ইন সিরিজ। এখন একটা ভোল্টমিটারে কনভার্ট করছি একটা অ্যামিটার থেকে। দেখো অ্যামিটার বলো ভোল্টমিটার বলো সবারই মাদার এলিমেন্ট হচ্ছে কিন্তু গ্যালভানোমিটার, সবারই মাদার এলিমেন্ট হচ্ছে গ্যালভানোমিটার। তাহলে আমরা যাই বলি না কেন যে আমরা লাস্ট প্রোডাক্টের উপর আমাদের কনসেন্ট্রেট করতে হবে। তার মানে আমি একে কনভার্ট করবো একটা ভোল্টমিটারে, যেটা আমাকে 25 ভোল্ট ভোল্টেজ দেখাবে। তাহলে অবভিয়াসলি এখানে সিরিজে একটা লার্জ রেজিস্ট্যান্স বা বৃহৎ মানের রোধ লাগাতে হবে। তাহলে এই যে অ্যামিটার যেটা রয়েছে, দিস ইজ দ্য অ্যামিটার, অ্যামিটারের সঙ্গে আমাকে একটা হাই রেজিস্ট্যান্স কে কানেক্ট করতে হবে। তো হাই রেজিস্ট্যান্স মনে করি আর, যেহেতু এটা 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টকে উইথস্ট্যান্ড করে অ্যামিটার, তাহলে এই ভোল্টমিটারটাও এই 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টকে উইথস্ট্যান্ড করবে।
আর এর ম্যাক্সিমাম ভোল্টেজ যেহেতু 25 ভোল্ট, তাহলে এদের মধ্যে যে ভোল্টেজ দেওয়া হবে সেই ভোল্টেজটা কত হবে 25 ভোল্ট। তাহলে আমরা কি লিখবো, এটা সিরিজে লেখা আছে, সিরিজ কানেকশন আছে, তাহলে 25 into 10 to the power minus 3, এর রেজিস্ট্যান্স আছে কত 10 ওহম প্লাস এটা হচ্ছে R, that is equal to 25 ভোল্ট। তাহলে 25 কেটে গেলে 10 প্লাস R equal to 1000, তার মানে R equal to 990 ওহম। তাহলে দেখো কোথায় 990 ওহম আছে, this is the option 990 ওহম, this is our correct option। চলো দেখি আর কি প্রশ্ন রয়েছে আমাদের জন্য। এইবারে আমাদের লাস্ট টাইপের প্রশ্ন, সেটা কি না কলাম ম্যাচিং বা ম্যাট্রিক্স ম্যাচিং, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের মিল খুঁজতে হবে। দেখি কি বলা আছে, একটি এলসিআর সিরিজ সার্কিট, তার রোধ, এই যে রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে 40 ভোল্ট, কুণ্ডলীর দুই প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে 40 ভোল্ট, আর ধারকের দুই প্রান্তে বিভব হচ্ছে 10 ভোল্ট। এই ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, আর এই ইএমএফটা মানে এই অল্টারনেটিং ভোল্টেজটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে না, এখান থেকে আমাদের দেখি এখানে টেবিলটা কি দেওয়া আছে, তড়িৎ প্রবাহের শীর্ষমান অ্যাম্পিয়ার এককে, তড়িৎ প্রবাহের বর্গসাধ্য গড় মান অ্যাম্পিয়ার এককে, তড়িৎ চালক বলের শীর্ষমান ভোল্ট এককে, ভ্যালু অফ এল ইন হেনরি ইউনিট, ভ্যালু অফ সি ইনটু ফ্যারাড ইউনিট। তার মানে এল বের করতে হবে, সি বের করতে হবে, আরএমএস ভ্যালু অফ কারেন্ট বের করতে হবে, পিক ভ্যালু অফ কারেন্ট বের করতে হবে, পিক ভ্যালু অফ ইএমএফ বের করতে হবে। আর ডান দিকে দেখো আমাদের অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের জাস্ট এগুলো সিম্পল ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব না, প্রথমে আমাদের যে সার্কিটটা দেওয়া ছিল, সার্কিটটার মধ্যে দেখো দেওয়া ছিল কি না E ইকুয়াল টু আমাদের প্রশ্নগুলো কি নাম থাকবে সেটা একটু দেখে নিই। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন অফ এ, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন অফ বি, what is the correct option of C, what is the correct option of D, and what is the correct option of E। তাহলে বিষয়টা হচ্ছে আমাকে আগে ডিটেইল ক্যালকুলেশনটা করে নিতে হবে, না ক্যালকুলেশন করলে তো আমরা এগোতে পারবো না। তাহলে এখানে এই এলসিএস সার্কিট দেওয়া আছে, এলসিএস সার্কিটে কি দেওয়া আছে, E0 sin 100t π/6 ভোল্ট। তাহলে এখানে যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের কি কি ভ্যালু বের করতে হবে দেখি। তড়িৎ প্রবাহের শীর্ষমান, তাহলে তড়িৎ প্রবাহের শীর্ষমান কি হবে, তাহলে আগে আমরা ইএমএফ তো বলে দিয়েছে আমাদের, ইএমএফ বলে দিলে শীর্ষমান কি করে বের করব, আগে ওমেগায় নিয়ে চলে যাই। তাহলে ওমেগা ওমেগা ইকুয়াল টু কত 100 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা ইকুয়াল টু 100 রেডিয়ান পার সেকেন্ড। এখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আরএমএস ভোল্টেজ বলেছে, তাহলে ভিআরএমএস অ্যাক্রস আর, ভিআরএমএস অ্যাক্রস আর কত হবে আইআরএমএস ইনটু আর। তাহলে ভিআরএমএস আর কত বলেছে আমাদের 40, তাহলে আইআরএমএস ইনটু আর, তাহলে আর কত, আর তোমাদের জানা আছে আর হচ্ছে 4, তাহলে আইআরএমএস ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। তোমরা নোট করে রাখো, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এবার আমরা কি জানি, আইআরএমএস ইকুয়াল টু I0 বাই √2, তাহলে I0 কত হবে, আইআরএমএস ইন্টু √2,
তার মানে 10√2 অ্যাম্পিয়ার। দেখো I0 বেরিয়ে গেল। এবার VRMS, দেখো VRMS equal to VRMS square equal to V, বা এটাকে তুমি কিরকম ভাবে লিখবে, হ্যাঁ VRMS তার যে R যেটা আমরা এখানে লিখেছিলাম প্লাস একটা সেকেন্ড ব্র্যাকেট দিই VRMS into L minus VRMS into C তার হোল স্কোয়ার। যেটা মনে করি তাহলে এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে এটা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 40 তার স্কোয়ার। এটা কত বলেছে, আবেশীয় কুণ্ডলী মানে 40 মাইনাস 30 তার হোল স্কোয়ার। তাহলে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 50 স্কোয়ার। তাহলে VRMS equal to 50 ভোল্ট। VRMS 50 ভোল্ট পাওয়া গেল। তাহলে VRMS equal to V0 by √2, VRMS equal to V0 by √2, তাহলে V0 equal to VRMS into √2। তাহলে VRMS কত হলো, VRMS আমাদের বেরোলো 50, তাহলে 50√2 ভোল্ট, 50√2 ভোল্ট। ওকে, তাহলে এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের L আর C বের করতে হবে। তাহলে VRMS across L equal to কি IRMS into XL, into XL। তাহলে IRMS কত বেরিয়েছে 10, XL মানে কি ওমেগা ইন্টু L, আর V অ্যাক্রস L কত 40, তাহলে 40 ইকুয়াল টু 10, ওমেগা হচ্ছে 100 ইন্টু L, তাহলে L ইকুয়াল টু কি দাঁড়াবে 40 divided by 10 into 100, 0 0 কেটে দাও, কেটে দিলে 4 থেকে 25, তাহলে L equal to 1/25 হেনরি, 1/25 হেনরি। লাস্ট আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্স আমরা কি করব, এই একই VRMS C equal to IRMS into XC। তাহলে এইটা বলে দিয়েছে কত 10, এটা কত বলেছে IRMS কত বলেছে 10, ওমেগা হচ্ছে এটা হবে 1/ωc, 1/ωc, তার মানে 1/100 ইন্টু C। বেশ, তাহলে C ইকুয়াল টু কত হবে, এখান থেকে তো একটা শূন্য কেটে গেছে বা 10 10 কেটে গেছে, তার মানে 1/100 ফ্যারাড। বেশ, তাহলে পুরো ক্যালকুলেশনটা কিন্তু এই বোর্ডের মধ্যে আছে। এবার আমাদের শর্টিং করে যেতে হবে। এবার আমাদের পুরো
শর্টিং করে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার ভ্যালুটা কিরকম কিরকম দেবে। তোমাদের ভ্যালুগুলো নোট করা আছে। তড়িৎ প্রবাহের শীর্ষ মান, তড়িৎ প্রবাহের শীর্ষ মান কত দিয়েছে? তড়িৎ প্রবাহের শীর্ষ মান তোমরা সামনে থাকলে ভালো হতো, আমাকে বলতে পারতে। শীর্ষ মান 10√2। কোথায় আছে 10√2? এই এই দিস ওয়ান। তাহলে এর বেস্ট অপশন কে ডাব্লিউ, এর বেস্ট অপশন কে ডাব্লিউ। তড়িৎ প্রবাহের বর্গসাধ্য গড় মান, তড়িৎ প্রবাহের বর্গসাধ্য গড় মান কত? 10, তাই তো? 10 অ্যাম্পিয়ার। কোথায় আছে? এই সেকেন্ড। তড়িৎ চালক বলের শীর্ষ মান, তড়িৎ চালক বলের শীর্ষ মান 50√2। কোথায় আছে? তারপর কি আছে? এল এর মান, এল এর মান কত বের করলাম? এল এর মান হচ্ছে 1/25। কোথায় আছে 1/25? 1/25, 1/25, 1/25, মনে হয় লাস্ট একটা। ইয়েস, এই লাস্ট। এইটা হচ্ছে 1/25 দেওয়া আছে। তাহলে 1/25 হবে কোটা? 1/25 হবে এল। তাহলে শীর্ষ মান হচ্ছে, কারেন্টের শীর্ষ মান হচ্ছে 10√2। এই 10√2। বর্গসাধ্য গড় মান 10। তড়িৎ চালক বলের শীর্ষ মান, তড়িৎ চালক বলের শীর্ষ মান হচ্ছে 50√2। কোথায় গেল? এই 50√2। এল এর ভ্যালু 1/25 বলে দিচ্ছি, আর সি এর ভ্যালু ছিল 1/100। এই যে 1/100। তাহলে আমরা কি দেখলাম? এর অপশনটা কি? এর অপশন, কারেক্ট অপশনটা WXY, তার মানে এর অপশন হচ্ছে Y। বি এর অপশন কি? বি এর অপশন হচ্ছে S, বি এর অপশন হচ্ছে S। সি এর অপশন কি? সি এর অপশন হচ্ছে না, বি এর অপশন হচ্ছে S। সি, সি এর অপশন হচ্ছে, সি কে বলেছে? সি তড়িৎ চালক বলে শীর্ষ মান 50√2 মানে X। এল এর মান, এল এর মান হচ্ছে 1/25, তার মানে তড়িৎ প্রবাহের শীর্ষ মান, এটা ডাব্লিউ হবে। এটা ডাব্লিউ। 1/25 কোথায় গেল? 1/25 হচ্ছে Y, 1/25 Y। দেন ই, সি এর মান, সি এর মান কত যাবে বললো? 1/100 মানে হচ্ছে 50। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। এ এর জন্য ডাব্লিউ, বি এর জন্য এস, এক্স এর জন্য, সি এর জন্য এক্স, ডি এর জন্য ওয়াই, আর ই এর জন্য ভি। তাহলে এই অপশনে যখন তোমাদের, যখন এই অপশন যখন তোমরা ক্যালকুলেশন করবে, তখন ওই কারেক্ট অপশন গুলো তোমাদেরকে টিক আউট করতে হবে। এই যে 5টা প্রশ্ন থাকবে, 5টা কেন, 3টে 4টে থাকতে পারে, সেই প্রশ্নগুলো টিক আউট করলে কারেক্ট অপশনটা তোমাদের এখানে টিক আউট করতে হবে। ক্যালকুলেশন একটাই করতে হবে, একটা করলে হবে। এই হলো আমাদের 35টা প্রশ্ন, একটা নমুনা প্রশ্ন কাউন্সিলের তরফ থেকে তোমাদের দেওয়া হলো, সলিউশন করে দেওয়া হলো। আশা করি তোমাদের এটা উপকারে আসবে। আর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন তোমরা পাবে, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তোমরা যাতে 3rd সেমিস্টার তোমাদের ভালো হয়, অল দ্য গুড উইশেস
to all my very dear student. Thank you.